রে সাগর, তোর ভাইয়ের জন্য কি মেয়ে দেখতে যাবি না নাকি? সবাই তো নিচে বসে আছে, তুই এইভাবে ঘরের ভেতরে বসে আছিস কেন? তুইও চল আমাদের সাথে। ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাবে, আমি গিয়ে কি করব? আমি গেলে তো আবার আমার পছন্দ হয়ে যাবে, তখন আমাকে বিয়ে দিবে নাকি তোমরা? তোর পছন্দ হলে তোকেও বিয়ে দিব, দুইজনের বিয়ে একসাথে দিয়ে দিব। কি বলো আব্বু আম্মু? হ্যাঁ, রূপা যেটা বলেছে এটা একদম ঠিক। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, তোর ভাই নিচে বসে আছে, আবার অফিসে চলে যাবে। রূপা এবং তার আব্বু আম্মু চলে আসলো নিচে। এদিকে সাগর তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার বড় ভাই বসে আছে। সবাই সাগরকে দেখে বলতে লাগলো, আমার তো মনে হয় আমি বিয়ে করতে যাচ্ছি না, বিয়ে করতে যাচ্ছিস তুই। এইভাবে রেডি হয়ে এসেছিস, আমাকে দেখে তো ক্রাশ খাবে না, ক্রাশ তো খাবে তোকে দেখে। তা তো খেতেই হবে, আমার উপরে ক্রাশ না খেলে কার উপরে ক্রাশ খাবে বলো তুমি? তোমাকে বিয়ে করবে আর আমার উপরে ক্রাশ খাবে না, তা কি করে হয়? চলো, এখন দেরি হয়ে যাচ্ছে। আর ভাবি সুন্দরী হলে কিন্তু বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলা যাবে। কি বলো তুমি? এটা তোদের ইচ্ছে, আজকে দিলে আজকেই হবে বিয়ে, এক সপ্তাহ পরে দিলে এক সপ্তাহ পর বিয়ে হবে। চল এখন যাওয়া যাক। সাগর এবং বাকি সবাই এসে গাড়িতে উঠে পড়ল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সাগরদের গাড়ি চলে আসলো মেয়েদের বাড়ির সামনে। সাগর গাড়ি থেকে নেমে যে জিনিসপত্র এনেছিল সেইগুলো নিয়ে বাড়ির সামনে রাখলো। কলিং বেল দিতেই বাড়ির ভিতর থেকে একজন এসে দরজা খুলে দিল। সবাইকে দেখে সালাম দিয়ে বাড়ির ভিতরে নিয়ে গেল। সবাই সোফায় বসে আছে। এমন সময় একটা মেয়ে হাতে কিছু খাবার আর মুখে একটা ঘোমটা দিয়ে সবার সামনে এসে খাবারগুলো রেখে চেয়ারে বসলো। ওই মেয়েটার বাড়ির সবাই সোফায় বসে আছে। এদিকে সাগরের আম্মু সোফা থেকে উঠে চলে আসলো মেয়েটার কাছে। মেয়েটার ঘোমটা ফেলে দিতেই সবাই হাঁ করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। সবচাইতে বেশি হাঁ করে তাকিয়ে আছে সিয়াম আর সাগর। সাগর সিয়ামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, মেয়ে তো দেখতে মাশাআল্লাহ, বিয়েটা করে ফেলো তাড়াতাড়ি, না হলে কিন্তু মিস হয়ে যাবে। তাই তো দেখছি, এত সুন্দর পরী এ বাড়িতে আছে, আগে তো জানতাম না। আগে জানলে সেই কবে চলে আসতাম। তুই আব্বু আম্মুর সাথে একটু কথা বল। আর রূপা আপু, এই বিয়েতে আমি রাজি আছি, তুমিও কথা বলে নাও। সবাই চুপ করে বসে আছে। বেশ কিছুক্ষণ পর মেয়েটাকে নিয়ে চলে গেল তার বান্ধবী। হঠাৎ ভিতর থেকে একটা মেয়ে এসে জান্নাতের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, জান্নাত আপনাকে ভিতরে যেতে বলেছে, আপনার সাথে কি যেন কথা আছে বলল। আপনি একটু ভিতর থেকে শুনে আসেন। জান্নাতের আম্মু চলে আসলো ভিতরে। জান্নাত তার আম্মুকে পাশে বসিয়ে রেখে বলতে লাগলো, আম্মু, আমাকে দেখার জন্য কোন ছেলেটা এসেছে? ওই ছোট ছেলেটার সাথে আমার বিয়ে হবে নাকি বড়টার সাথে? ছোটটা তো হচ্ছে ওই ছেলেটার ছোট ভাই, আর পাশে দেখলি না একটা বড় ছেলে বসে আছে, ওইটাই হচ্ছে সেই ছেলে যার সাথে তোর বিয়ে ঠিক করা হয়েছে। ছেলেটাকে পছন্দ হয়েছে নাকি? জান্নাত বেশ কিছুক্ষণ চুপ থাকার পর তার আম্মুকে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। এদিকে জান্নাতের আম্মু চলে আসলো ওইখান থেকে সবার সামনে। সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, আমার মেয়ে রাজি হয়ে গেছে আপনার ছেলেকে বিয়ে করার জন্য। বিয়ের তারিখ কখন ফেলা হবে একটু জানালে ভালো হতো। আর কেউ যদি দেখা করতে চান তাহলে ভিতরে থেকে দেখা করে আসতে পারেন। ভাইয়া তুমি বসো, আমি ভাবির সাথে দেখা করে আসতেছি, এরপরে না হয় তুমি যাবে। সিয়াম সবার সামনে কিছু বলতে পারলো না। এদিকে সাগর চলে আসলো রুমের ভিতর। এসে দেখে সাগরের ভাবি মানে জান্নাত বসে আছে। জান্নাতের কাছে গিয়ে সাগর বলতে লাগলো, বাহ মেরে ভাবি, আপনি তো পরীর চাইতেও সুন্দর। ইস, ভাইয়ার জন্য আপনাকে দেখতে এসেছে। যদি আমার জন্য দেখতে আসতো তাহলে আপনাকে আজকেই বিয়ে করে নিয়ে যেতাম। আপনার মতো এত সুন্দরী একটা মেয়ে এই বাড়িতে আছে, আগে জানলে আপনাকে নিয়ে পালিয়ে যেতাম। জান্নাত চুপচাপ সাগরের কথা শুনতেছে। এদিকে সাগর তার ভাবিকে পটানোর জন্য আরো কত কিছু বলল। প্রায় 20 মিনিট এইভাবে কথা বলার পর সাগর যেই চলে আসতে যাবে, এমন সময় জান্নাত সাগরের একটা হাত ধরে বলতে লাগলো, সাগর, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, তোমার সাথে মাঝে মধ্যে না হয় কথা বলবো। আর ফোন দিলে কিন্তু ফোনটা রিসিভ করবে। তা তো অবশ্যই করব। আপনার মতো সুন্দরী মেয়ের সাথে আমি কথা বলবো, আমার তো সৌভাগ্যের ব্যাপার। এই নেন আমার ফোন নাম্বার। আর ভাইয়াকে পাঠাবো নাকি ভিতরে? এখন পাঠানোর দরকার নেই। আর তুমি একটু আমার আম্মুকে গিয়ে বলো তো এখানে আসার জন্য, আম্মুর সাথে কিছু কথা আছে, এরপরে না হয় বিয়ের সিদ্ধান্ত নেবে।
ঠিক আছে ভাবি, আমি এখনই পাঠাচ্ছি আপনার আম্মুকে। সাগর জান্নাতের রুম থেকে চলে আসলো বাইরে। জান্নাতের আম্মুকে বলতে জান্নাতের আম্মু ওইখান থেকে চলে আসলো জান্নাতের রুমে। জান্নাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, আবার তোর কি হয়েছে? ওইখানে বিয়ের দিন তারিখ নিয়ে আলোচনা করতেছে, আর তুই কিনা এখানে ডাকাডাকি শুরু করেছিস? আম্মু, বিয়ে করলে 1 মাস সময় নেবে। 1 মাসের মধ্যে আমি তাকে ভালোভাবে চিনবো, তার সাথে কথা বলবো, তার সাথে ঘোরাঘুরি করব। আর যদি 1 মাস সময় না নিতে পারো তাহলে আমি এই বিয়ে করবো না। আচ্ছা, আমি 1 মাস সময় নিয়ে তোদের বিয়েটা ঠিক করব, তুই চিন্তা করিস না। আর কিছু বললে তাড়াতাড়ি বল। ওরা বসে আছে, তোর আব্বুও বসে আছে ওইখানে। না, আর কিছু বলবো না, যেটা বলেছি সেটা যেন হয়। তুমি এখন যাও। জান্নাতের আম্মু ওইখান থেকে চলে গেল। এদিকে জান্নাত বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর জান্নাতের বান্ধবী আয়েশা বলতে লাগলো, কিরে জান্নাত, ভালোই তো দেখতেছি। দেবরের সাথে এত ফ্রি কিন্তু ভালো না। জামের সাথে যত ফ্রি হতে পারিস ততই ভালো, কিন্তু দেবরের সাথে না। কি বলবো বল, সে আমাকে 20 মিনিটের মধ্যে এমন পাগল বানিয়েছে, আমার তো মনে হচ্ছে আমি তাকেই বিয়ে করি, তার বড় ভাইকে না। দেখি 1 মাসের সময় নিয়েছে, এই 1 মাসের মধ্যে কিছু করতে পারি কিনা। ভুলেও এই কাজ করার চেষ্টা করিস না। এই কাজ করলে কিন্তু তোর আব্বু আম্মুর মান সম্মান নষ্ট হবে। আর তুই ওই বাড়িতে গেলে তোর দেবরকে এমনিতেই পেয়ে যাবি, তার সাথে সব সময় কথা বলতে পারবি। শুধু রাতে তো তোর জামাইকে সময় দিবি, আর সারাদিন এমনিই পেয়ে যাবি। হ্যাঁ, এটা তো আমিও জানি, কিন্তু এখানে আবার কিসের কিন্তু? কোনো কিন্তু নেই, যেটা বলেছি সেটাই হবে। দেখ বান্ধবী, আমি তোর ভালো চাই, আমার কথাটা মেনে চলিস। না মানলে তুই তোর কপাল খাবি, এছাড়া তার কোনো কিছুই করার নেই। আয়েশা জান্নাতের সাথে এসব কথা বলতেছে। এইদিকে জান্নাতের আম্মু জান্নাতের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমার মেয়ে 1 মাস সময় চেয়েছে। 1 মাস পর নাকি সে তাকে বিয়ে করবে। এই 1 মাস নাকি তাকে দেখবে, তার সাথে ঘোরাঘুরি করবে। এখন তুমি 1 মাসের সময় নিয়ে এই বিয়েটা ফাইনাল করো। ঠিক আছে, সামনের মাসের 10 তারিখে না হয় তাদের বিয়ে ঠিক হবে, কারণ আজকে তো 15 তারিখ। সামনের মাসের 10 তারিখের মধ্যে বিয়ে হলে খুব ভালো হবে, বিয়েতে সবাই থাকতে পারবে। যেটা ভালো হবে সেটা করলে আমি মনে করি খুবই ভালো হবে। তুমি 1 মাসের সময় নাও, 1 মাসের সময় নিয়ে কাজটা করো। জান্নাতের আব্বু আম্মু পরামর্শ করে চলে আসলো আবারও সোফায়। জান্নাতের আব্বু সাগরের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বেশ সাহেব, আমার মেয়ে চাইতাছে 1 মাস সময় নেওয়ার জন্য। এই 1 মাসের মধ্যে আপনার বড় ছেলের সাথে কিছুটা ফ্রি হতে চাইছে। মানে বুঝতেই পারছেন এখনকার ছেলে মেয়েরা কি চায়। হ্যাঁ, বুঝতে পারছি। আপনাদের কথাবার্তা শুনেই আর কিছু বলতে হবে না। এখন বিয়ের দিন তারিখ আপনারা নির্ধারণ করেন। আপনারা যেই দিন নির্ধারণ করবেন ওই দিন বিয়ে হবে। আজকে তো 15 তারিখ, সামনের মাসের 10 তারিখ বা 12 তারিখে বিয়েটা ফেললে খুব ভালো হয়। 10 তারিখে তো শুক্রবার পরে, 10 তারিখে বিয়ে ফাইনাল করেন। ঠিক আছে, 10 তারিখে না হয় বিয়েটা ফাইনাল করা হলো। সিয়াম, তুই কি বৌমার সাথে কথা বলবি, নাকি কথা বললে ভেতরে যেতে পারিস? সিয়াম যেই কিছু বলতে যাবে এমন সময় সাগর বলতে লাগলো, আব্বু, ভাবি লজ্জা পাচ্ছে, তাই বলেছে যে ভাইয়ার সাথে আজকে দেখা করবে না, কালকে হয়তো বাহিরে দেখা করবে। তাহলে কালকে না হয় দেখা করিস। সিয়াম, আজকে আর দেখা করার প্রয়োজন নেই, আজকে তো দেখলি। ঠিক আছে আব্বু। আর রূপা আপু, তুমি একটু ফোন নাম্বারটা নিয়ে আসো, এখন আমি গাড়িতে গেলাম। এই বলে সিয়াম চলে আসলো গাড়িতে। এদিকে সাগর আর রূপা আবারও জান্নাতের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে ওইখান থেকে সবাই বিদায় নিয়ে চলে আসলো গাড়িতে। ড্রাইভার ড্রাইভ করতেছে। এমন সময় সিয়াম বলতে লাগলো, রূপা আপু, নাম্বার নিয়ে এসেছো? হ্যাঁ, নিয়ে এসেছি। বাসায় গিয়ে আমার কাছ থেকে নিয়ে নিস। আর সাগর, তোর কোনো কাজ আছে নাকি? কাজ না থাকলে আমার সাথে কিছু কাজ করতে হবে তোর, পারবি তো? হ্যাঁ আপু, পারবো। কি কাজ করতে হবে আমাকে একটু বলো, আমি আগে আগে করে ফেলবো। বাসায় যাই, এরপরে না হয় গিয়ে তোকে সবকিছু বলতেছি। আর সিয়াম ভাইয়া, তোমার রুমে কি কি প্রয়োজন আমাকে একটু জানাবে, আমি সকল কিছু ব্যবস্থা করে ফেলবো। এই 1 মাসের মধ্যে তোমার রুমটাকে খুব সুন্দর করে ভাবে সাজিয়ে ফেলবো। আচ্ছা, আগে বাসায় যাই, এরপর না হয় কোথায় কি লাগবে, কখন কি লাগবে তোদের সবাইকে জানাবো। সবাই টুকটাক কথা বলতে বলতে চলে আসলো বাসায়। এদিকে সাগর তার রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে
কলটা রিসিভ করতেই ওপাশ থেকে জান্নাত বলে উঠল, কি করো সাগর? বাসায় পৌঁছে গেছো নাকি? এই তো বসে আছি। আর বাসায় তো সেই কখন পৌঁছে গেছি। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আপনার নাম্বারটাও সেভ করে নেই। কিছু কিছু নাম্বার সেভ করতে নেই। আর আমি হচ্ছে জান্নাত। আশা করি বাকিটা পরিচয় দিতে হবে না। ও আচ্ছা ভাবি, আপনি? হঠাৎ দেবরকে মনে পড়ে গেল 1-2 ঘন্টার মধ্যে। কিছু বলবেন নাকি? বললে তাড়াতাড়ি বলে ফেলেন, আমার একটু কাজ আছে। বলার তো অনেক কিছুই ছিল, কিন্তু তুমি আগে আসলে না কেন? আমার জীবনে আগে আসলে তো এরকম হতো না। তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে হতো না, আর তোমার ভাইয়ের সাথে আমার পরিচয় অন্যরকম হতো। ও আচ্ছা, তাই নাকি? আপনি আমাকে মনে হয় পছন্দ করে ফেলেছেন, তাই না? পছন্দ করলে আর কি হবে? এখন তো আপনি আমার ভাবি আর আমি আপনার দেবর। আমাদের মধ্যে তো আর অন্যরকম সম্পর্ক থাকতে পারবে না, তাই না? থাকতে পারবে না কেন? অবশ্যই থাকতে পারবে। এখনো বিয়ে হয়নি, আমাদের 1 মাস সময় আছে। এই 1 মাসের মধ্যে অনেক কিছুই করা যায়। তা তো করা যাবেই। আচ্ছা, ফোন রাখলাম তাহলে। এখন পরে কথা হবে আপনার সাথে। একটু কাজ করব, এখন আপু ডাকতেছে। এই বলে সাগর কলটা কেটে দিয়ে চলে আসলো নিচে। এসে দেখে রূপা একটা খাতা নিয়ে বসেছে। কোথায় কি লাগবে কি না লাগবে এসব কিছু দেখতেছে। এমন সময় সিয়াম আসলো। রূপার কাছ থেকে জান্নাতের নাম্বারটা নিয়ে চলে আসলো রুমে। জান্নাতকে কল দিতেই কলটা রিসিভ করলো। জান্নাত আর বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সিয়াম বলছিলাম, আপনার হবু স্বামী। কেমন আছেন? আর আমি আপনার সাথে কথা বলতে চাইছিলাম। আপনাদের বাসায় আপনি না করলেন কেন? আসলে হুট করে একটা ছেলের সাথে কথা বলা এটা কেমন দেখায় না, তাই আর কি। আমি আপনার সাথে কথা বলিনি। কালকে বা পরের দিন দেখা করব। ঠিক আছে, কোথায় দেখা করবেন আমাকে একটু লোকেশন জানাবেন। আমি আপনাকে আপনাদের বাসার থেকে নিয়ে যাব, বা আপনি ওইখানে যাবেন, আমি ওইখানে পৌঁছে যাব। ঠিক আছে, এখন তাহলে রাখি কলটা। আমার একটু কাজ আছে, কাজগুলো শেষ করে রাতে আপনাকে ফ্রি হয়ে কল করব। ঠিক আছে, মনে করে কল দিন, কিন্তু আবার ভুলে যেন না। জান্নাত কলটা কেটে দিল। এদিকে সিয়াম তার রুমে বসে না থেকে ওইখান থেকে চলে আসলো নিচে। এসে বাকি সবার সাথে কি কি লাগবে কি কি লাগবে না এসব নিয়ে কথাবার্তা বলতেছে। হঠাৎ সাগরের ফোনটা বেজে উঠল। সিয়াম তাকাতে দেখতে পেল তার হবু স্ত্রীর নাম্বার। এটা দেখে সিয়াম কিছু বলল না সাগরকে। এদিকে সাগর ওইখান থেকে উঠে চলে আসলো আবারও বাহিরে। প্রায় 50 মিনিট কথা বলার পর সাগর বাড়ির ভিতর প্রবেশ করলো। সাগরকে দেখে সিয়াম বলতে লাগলো, কিরে সাগর, তুই এই 50 মিনিট কার সাথে কথা বলেছিস? কার সাথে আর বলবো? ভাবির সাথে বলেছি। এছাড়া তো আর কেউ নেই যে আমি তার সাথে কথা বলবো। ভাবি আমাকে কল দিয়েছিল, তোমার ব্যাপারে জিজ্ঞেস করতেছে। ও আচ্ছা, তাই বলে 50 মিনিট আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে নিশ্চয়ই। তুই ওই মেয়েটাকে চিনিস? কি হয়েছে? আর এখানে তোমরা দুইজন কি নিয়ে কথা কাটাকাটি করতেছো শুনি? এসব আউল ফাউল কথা নিয়ে কাটাকাটি করবে না। আর ভাইয়া, এখন সে আমাদের ভাবি, আমাদের সাথে কথা বলতেই পারে। আর তুমি তার জামাই, হয়তো তোমাকে কম সময় দিবে, কারণ তোমার সাথে খুব ভালোভাবে ফ্রি হয়ে উঠতে পারে নাই। আর উঠতে উঠতে হয়তো সময় লাগবে, সেই সময়টা ভাবি নিয়েছে। ওই সময়ের মধ্যে তুমি ভাবির সাথে টাইমিংটা ভালোভাবে সেরে নিও। রূপা দুজনকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতেছে। এইদিকে দুজন চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। সাগর বেশ কিছুক্ষণ পর চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে আছে। এমন সময় তার ফোনটা আবারও বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত একটা নাম্বার থেকে কলটা রিসিভ করতে ও পাশ থেকে জান্নাত বলতে লাগলো, সাগর, তুমি আমাকে এই নাম্বারে কল দেবে, আর তোমার ফেসবুক আইডির নামটা বলো, বা তোমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দাও, আমি যাতে তোমাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারি। তোমার ভাইয়া যাতে বুঝতে না পারে যে আমি তোমার সাথে কথা বলি। ভাবি, ভাইয়া কিন্তু বুঝে ফেলেছে আপনি যে আমার সাথে এতক্ষণ কথা বলেছিলেন। এখন ভাইয়া আমার উপরে সন্দেহ শুরু করেছে, তাই বলছিলাম কি বেশিক্ষণ কথা বলা যাবে না। আপনি আমাকে মেসেজ দিয়েন, আমি রিপ্লাই দিব। আপনাকে যদি কেউ না থাকে তখন আপনাকে কল দিব। আচ্ছা, তুমি তোমার সময় মতো আমাকে কল দিও, তোমার জন্য অপেক্ষায় থাকবো। একটা কথা, আপনার যদি সুন্দরী বান্ধবী থাকে তাহলে আমার জন্য রেডি করবেন, কারণ আপনাদের বিয়ে হয়ে যাওয়ার পর আমাদেরও বিয়ে হয়ে যাবে। কেন, আমাকে দিয়ে তোমার চলবে না নাকি? আমার তো ইচ্ছে আছে তোমাকে বিয়ে করার, তোমার ভাইয়াকে নয়। কি বলতেছেন আপনি এসব?
এটা কখনোই সম্ভব না ভাবি। আর সম্ভব হলেও আমি বিয়ে করতে পারবো না, কারণ আপনার সাথে ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে, আমার সাথে না। তাতে কি হয়েছে? আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, তোমাকে বিয়ে করব। আর তুমি যদি বিয়ে না করো তাহলে আমি আত্মহত্যা করার চেষ্টা করব। বাকিটা বুঝতেই পারছো কি বোঝাতে চাইছি তোমাকে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমাকে আর কিছু বোঝাতে হবে না। ব্ল্যাকমেল করা একদম ঠিক না। আচ্ছা ভাবি, এখন ফোন রাখলাম। আর হ্যাঁ, যেটা বলেছি মনে যেন থাকে, পরে আবার কথা হবে। ভালো থাকবেন। এই বলে সাগর কল কেটে দিল। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর সাগর চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। এমন সময় সাগরের আব্বু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই সাগর, তুই একটু কালকে জান্নাতদের বাড়ি থেকে ঘুরে আসিস তো। জান্নাতের কি কি লাগবে কি না লাগবে একটু লিস্ট করে নিয়ে আসিস, সাথে রূপাও যাবে। আব্বু, আমার যাওয়ার প্রয়োজন নেই। সাগর গেলে সাগর সবকিছু লিখে আনতে পারবে, আর আমি ভাবিকে ফোন দিয়ে বলে দিব, ভাবি সবকিছু লিখে রাখবে। কাউকে কোনো কিছু বলার দরকার নেই। কালকে জান্নাত আমার সাথে দেখা করবে, আমি তার কাছ থেকে সবকিছু জেনে নেব। কি কি লাগবে কি কেনা লাগবে না সবকিছু নোট করে নিয়ে আসবো। সিয়াম এইসব কথাবার্তা বলতেছে, এইদিকে সাগরের ফোন সাইলেন্ট হওয়ায় আছে। তারপরও সাগরের পা কাঁপাকাঁপি করতেছে। সাগর তাড়াতাড়ি করে খাবার খেয়ে চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়তে ঘুম চলে আসলো তার। এমন সময় টেবিলে থাকা ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা অপরিচিত কণ্ঠ ভেসে আসলো আর বলতে লাগলো, হ্যালো, তোমার নাম কি সাগর? হ্যাঁ, আমার নাম সাগর, কিন্তু আপনি জানলেন কি করে? আপনাকে আমার ফোন নাম্বার দিয়েছে কে? একটু বললে খুব ভালো হতো। আপনার ফোন নাম্বার কে দিয়েছে এটা না হয় পরে জানতে পারবেন, তার আগে আপনি একটা কথা বলেন। জান্নাতের সাথে আপনি এত বেশি কথা বলেন কেন? আপনি জানেন না সে আপনার ভাবি? তারপরও আপনি কেন বেহার মতো তার সাথে কথা বলেন? আমাকে বেহায়া বলতেছেন কেন? যে আমাকে ফোন দেয় তাকে গিয়ে বলেন বেহায়া। তারপর না হয় আমাকে আয়শা বইলেন। সে যদি আমাকে ফোন দিয়ে ব্ল্যাকমেইল করে ভালোবাসার কথা বলতে পারে, তাহলে এখানে আমার অপরাধটা কি? আমি তো দেখতেছি এখানে আমার কোনো অপরাধ নেই। যা অপরাধ হয়েছে এসব জান্নাত ভাবির। আপনি মনে হয় তার বান্ধবী, তাই না? আমি তার বান্ধবী হই নাকি অন্য কিছু হই এইসব তো আপনার জানার দরকার নেই। আপনাকে যেটা বলতেছি সেটা কান দিয়ে শোনেন। কাল থেকে আর আপনি জান্নাতের কল রিসিভ করবেন না। 1000 বার কল করলেও রিসিভ করবেন না। ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে কথা বলবেন। আমার তো একটা সঙ্গী প্রয়োজন। ভাবছিলাম ভাবিকে পেয়ে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু এখন তো দেখতেছি সব উল্টো হচ্ছে। এটা কেন হচ্ছে? আপনি যেই রকম মানুষ আপনার সাথে সেই রকম হওয়ার দরকার। আমি যদি জান্নাতের জায়গায় থাকতাম আপনাকে এখন কি যে করতাম তা বলে বোঝাতে পারলাম না। ফোন রাখলাম, এখন অনেক রাত হয়েছে। কাল থেকে যাতে না শুনি আপনার সাথে কথা হয়েছে জান্নাতের। আর যদি কথা হয় তাহলে আমি সোজা আপনাদের বাসায় চলে যাব আর গিয়ে বলবো যে আপনি আমার সাথে রিলেশন করেছেন, এখন ব্রেকআপ করে অন্য একজনকে পছন্দ করেছেন, তার সাথে রিলেশনে যাওয়ার চেষ্টা করতেছেন। যদি ঝামেলার কিছু মনে করতে না চান তাহলে আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। ঝামেলা তো আমি করতেছি না, ঝামেলা করতেছেন আপনি। কালকে থেকে আপনি আমাকে কল দিবেন না, আর আমি ভাবির সাথে কথা বলবো নাকি বলবো না এটা আপনার জানার বিষয় না। আপনি এত বেশি কথা বলেন কেন? আপনি একটা কথাও বলবেন না। ফোন রাখলাম তাহলে। এই বলে সাগর কলটা কেটে দিতেই ওপাশ থেকে জান্নাতের কল আসলো। সাগর কলটা রিসিভ করতে জান্নাত সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, এতক্ষণ কার সাথে কথা বলছিলি তুই? তোকে আমি বলেছিলাম না রাতের বেলা আমি কল দেবো কল রিসিভ করার জন্য? এতক্ষণ কার সাথে কথা বলছিলি? সত্য করে বল, না হলে কিন্তু তোর খবর আছে। জানি না কে কল দিয়েছিল, তবে আমার মনে হয়েছে এটা মনে হয় আপনার বান্ধবী। বলতেছে যে আপনার সাথে আর কথা না বলার জন্য, আপনাকে যাতে ফোন না দেই। যতদিন আপনার এবং ভাইয়ার বিয়ে না হচ্ছে ততদিন যাতে আপনার সাথে কোনো কথা না বলি, এইসব বলতেছে। বুঝতে পারছি কে কল দিয়েছিল। আচ্ছা এখন ঘুমা, কালকে সকালে কথা হবে। আর আমাদের বাসায় সকাল 10টার সময় থাকবি। এরপর তোকে নিয়ে ঘোরাঘুরি করবো বাহিরে, আর সুযোগ পেলে কাজে অফিসে নিয়ে চলে যাব। বাকিটা আশা করি তুই খুব ভালো করেই বুঝতে পারছিস কি হতে পারে। জান্নাত কলটা কেটে দিয়ে কল দিল শালিনীকে। শালিনী হচ্ছে জান্নাতের বান্ধবী। শালিনী কলটা রিসিভ করতে জান্নাত বলতে লাগলো, কি রে, তুই সাগরকে এসব কি বলেছিস? তোকে কি একবারও বলেছিলাম এসব বলার জন্য কাউকে? তাহলে তুই এসব বললি কেন? দেখ জান্নাত, তুই খুব খারাপ কাজ করতেছিস এটা, তাই আমি সাগরকে মানা করেছি।
তার ভাই যদি শুনতে পারে তাহলে সে হয়তো অনেক কষ্ট পাবে। একজনকে কষ্ট দিয়ে আরেকজনের সাথে সুখে থাকা যায় না। হয়েছে, এত কিছু শুনতে চাই না আমি। তুই আর সাগরকে কল দিয়ে ডিস্টার্ব করবি না। যদি কখনো ডিস্টার্ব করিস তাহলে তোর সাথে আমি বন্ধুত্ব শেষ করে দেবো। ফোন রাখলাম এখন। এই বলে জান্নাত কলটা কেটে দিয়ে ঘুমিয়ে দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। জান্নাত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখতে পেল সাগর দাঁড়িয়ে আছে। জান্নাত সাগরকে দেখে খুশি হয়ে সাগরের কাছে চলে আসলো আর বলতে লাগলো, বাহ, যে টাইমে বলেছো ওই টাইমে চলে এসেছো। তোমাকেই তো দরকার আমার। চলো আজকে তাহলে বিয়েটা করে ফেলি। আরে ভাবি, কি যে বলেন না, বিয়ে দেরি আছে। আমি আপনাকে যেদিন বলবো ওই দিন বিয়ে করব। আর আমি এখনো পিচ্ছি। আমি বিয়ে নিয়ে এত কিছু চিন্তা ভাবনা করি নাই, আর এত কিছু জানিও না। আগে আপনার কাছ থেকে শিখবো, এরপরে না হয় বিয়ে করা যাবে। আগে বিয়েটা শেষ করি, এরপরে না হয় বাকি সবকিছু শেখা যাবে। এত তাড়াহুড়োর কি আছে? তোমাকে আমি সবকিছু শিখিয়ে দেবো আমার পিচ্চি জামাই। ভাবি, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আপনি কিন্তু খুব চালাকি করতেছেন ভাইয়ার সাথে। বিয়ে ঠিক হয়েছে, ভাইয়ার সাথে থাকবেন আপনি, আর আমার গার্লফ্রেন্ড আছে। আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করব। তোমার গার্লফ্রেন্ডের চাইতে বেশি সুখ দেবো আমি। সো তুমি আমার কাছে আসো, আমি তোমাকে অনেক সেবা যত্ন করব। প্লিজ সাগর, আমার কাছে আসো। আপনি যদি আর একবার এই কথা বলেন তাহলে আমি এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাব, আর কখনো এই বাড়িতে আসবো না। আচ্ছা, বের হয়ে যাওয়ার দরকার নেই। চলো খাওয়া দাওয়া করে এরপরে তোমাকে নিয়ে ঘুরতে যাই। আর তোমার ভাইয়া হয়তো আমার সাথে দেখা করবে, তোমাকে তোমার ভাইয়ার কাছে নিয়ে যাব। আমাকে ভাইয়ার কাছে নিয়ে যাওয়ার দরকার নেই। ভাইয়া যদি দেখতে পায় তাহলে অনেক খারাপ চিন্তা করবে। আর আমি আপনার সাথে কালকে সন্ধ্যার দিকে প্রায় 50 মিনিট কথা বলেছি। ভাইয়া আমাকে অনেক কিছু বলেছে, তাই আমি চিন্তা ভাবনা করেছি যে আপনার কাছ থেকে এখন দূরে দূরে থাকবো। আমার কাছ থেকে দূরে দূরে থাকো, তাতে আমার কোনো যায় আসে না। তবে তোমাকে আমার প্রয়োজন, তোমাকে আমার লাগবে, মানে লাগবে। তোমাকে আমি আমার করেই নেব। জান্নাত তার কথা শেষ করতে না করতেই সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে শালিনী কল দিয়েছে। কলটা রিসিভ করে কানে কাছে নিতেই শালিনী বলতে লাগলো, আপনি কোথায় আছেন? আমার সাথে একটু দেখা করতে পারবেন? আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। এই তো আমি ভাবিদের বাসায় আছি। আর কোথায় আসতে হবে একটু লোকেশনটা মেসেজ করে পাঠিয়ে দেন, আমি চলে আসব। আর কয়টার দিকে আসতে হবে সেই টাইমও দিয়ে দিয়েন। আচ্ছা, আমি মেসেজ করে পাঠাচ্ছি। আর আপনি একা আসবেন, কাউকে নিয়ে আসবেন না। আপনার সাথে জরুরি কথা আছে, এটা শুধু আমার আর আপনার মধ্যেই থাকবে। এই বলে শালিনী নিয়ে কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ সাগরের ফোনে মেসেজ আসলো। মেসেজ পড়া শেষ করে সাগর ফোনটা তার পকেটে রেখে দিল। এটা দেখে জান্নাত বলতে লাগলো, কে কল দিয়েছিল তোকে, আর কোথায় যাওয়ার জন্য বলেছে? একটা ফ্রেন্ড কল দিয়েছিল, বলেছে যে তার সাথে দেখা করার জন্য কি যেন জরুরি কাজ আছে। আর আপনি এত কিছু শুনে কি করবেন? এত কিছু আপনার শোনার দরকার নেই। আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন আমাকে সাপোর্ট করবেন। আচ্ছা, আমি এখন গেলাম, বিকালে দেখা হচ্ছে। এখন কোথাও যাওয়া যাবে না, এখন তুই আমার সাথে বের হবি। জান্নাতের কথা শেষ হতে না হতেই জান্নাতের আম্মু এসে হাজির। সাগরকে দেখে জান্নাতের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার সাগর, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ আন্টি, আমি একটু আমার একটা ফ্রেন্ডের বাড়িতে যাব, কিন্তু ভাবি আমাকে আটকে রাখতেছে। ফ্রেন্ড অনেক বিপদে পড়েছে, তাকে উদ্ধার করতে হবে। এখন ভাবি আমাকে যেতে দিতেছে না। আপনি একটু ভাবিকে বুঝান। জান্নাত, কি হচ্ছে এসব? সাগরকে ছেড়ে দে। সাগর আবারও আসবে বিকেল বেলা। আর সাগর হচ্ছে তোর দেবর, এটা তুই ভুলে যাস না। কিন্তু আম্মু, আমার তো সাগরকে ভালো লেগে গেছে। আমি সাগরকে বিয়ে করতে চাই। আমি সিএমকে বিয়ে করব না, আমি সাগরকে বিয়ে করব। এটা কখনোই সম্ভব না। আর তুই কালকে বললি না কেন? কালকে বললে আমরা কিছু ব্যবস্থা করতে পারতাম। এখন সবকিছুর ব্যবস্থা করা হয়ে গেছে, কাঠ চাপানো হয়েছে। এত কিছু আমি তোকে বলতে চাই না। শিয়ামের সাথে তোর বিয়ে হবে, তার মানে শিয়ামের সাথেই তোর বিয়ে হবে। সাগর এই ফাঁকে তাড়াতাড়ি করে চলে আসলো বাইরে। তার বাইক নিয়ে রওনা দিল সেই লোকেশনে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো লোকেশনে। এসে দেখে একটা মেয়ে বোরকা পরে বসে আছে। সাগর মেয়েটার কাছে যেতে মেয়েটা বলতে লাগলো, বসেন এখানে, আর আপনার সাথে আমার অনেক কথা আছে। হ্যাঁ বলেন, কি কথা বলবেন? দেখেন, আপনি যদি জান্নাতের সাথে ঘুরোঘুরি করেন আপনার ভাই অনেক কষ্ট পাবে। আপনি দরকার পড়লে আমার সাথে সারাদিন ঘুরোঘুরি করেন,
তারপরও জান্নাতের সাথে এত বেশি ঘুরোঘুরি করার দরকার নেই। হ্যাঁ, আমি বিষয়টা বুঝতে পারছি, তাই তো এখন তাড়াতাড়ি করে চলে এসেছি। আর ভাবি হয়তো একটা না একটা কিছু ঝামেলা করবে, এই ঝামেলা থেকে আমাকে মুক্তি পেতে হবে। কিভাবে মুক্তি পাবো, একটা বুদ্ধি দিতে পারেন? আপনি কারোর সাথে রিলেশন করেন এবং তাকে অনেকটা সময় দেন, যাতে জান্নাতের সাথে আপনি বেশিক্ষণ সময় কাটাতে না পারেন। বেশিক্ষণ সময় কাটালে আপনার অসুবিধা হবে, আপনি আরো সমস্যায় পড়ে যাবেন। তখন দেখবেন যে যার ভাবি হওয়ার কথা ছিল সে আপনার বউ হয়ে গেছে। কিন্তু আমার তো গার্লফ্রেন্ড নেই, আপনি একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দিবেন। আচ্ছা, আপনি যেহেতু বলতেছেন তাহলে জোগাড় করা যেতে পারি। দেখেন তো এই মেয়েটাকে পছন্দ হয় কিনা আপনার। এই বলে শালিনী তার হাতে থাকা ফোনটা নিয়ে তার একটা ছবি দেখালো। ছবি দেখে তো সাগর কি বলবে বুঝে উঠতে পারছে না। এক নজরে তাকিয়ে আছে ছবিটার দিকে। তারপর সাগর বলতে লাগলো, মেয়েটা তো দেখতে মাশাআল্লাহ পরীর মতো, কিন্তু আমি তাকে কোথায় পাবো? তার ফোন নাম্বার থাকলে আরো বেশি ভালো হতো। এই সব কিছু ব্যবস্থা করে দেওয়া যাবে, তবে আমার কথা মতো চলতে হবে। যদি কথা মতো চলতে পারেন তাহলে আমি সবকিছু ব্যবস্থা করে দিব। এখন আপনি আপনার ফোনটা দেন, আমি দেখি কয়টা মেয়ের সাথে কথা বলেন আপনি। সাগর প্রথমে ফোনটা দিতে চায় নাই, পরে কি যেন মনে করে ফোনটা দিয়ে দিল। শালিনী সাগরের পুরো ফোন চেক করেও কোনো মেয়ের কথা বা মেসেজ করার কোনো মাধ্যম পেল না। এটা দেখে সাগর শালিনীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যে আমাকে বিয়ে করবে সে পুরোপুরি লয়াল জিনিসটা পাবে। আমি একদম লয়াল। তুমি কতটা লয়াল তা আমি গতকালকেই দেখতে পারছি। ভাবির সাথে পিরিত মারাও আর বলো তুমি লয়াল। আমি সত্যি বলতেছি, আমি একদম লয়াল। আর যদি এই মেয়েটা হয় তাহলে তো মেয়েটার জন্য আমি আমার জীবন দিতেও রাজি আছি। ও আচ্ছা, তুমি এই মেয়েটার জন্য জীবন দিতেও রাজি আছো? তাহলে এক কাজ করো, তোমাকে আমি 2 থেকে 3টা প্রশ্ন করি। এই 2 থেকে 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে বুঝবো যে তুমি পুরোপুরি লয়াল আর এই মেয়েকে তোমার জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, প্রশ্ন করেন, তাহলে আমি আপনার উত্তর দিব। আর আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আবার যেতে হবে বাসায়। বুঝতেই তো পারছেন, বাসায় না গেলে ভাবি আবার ভাইয়ার কাছে উল্টাপাল্টা কিছু বলবে। তাড়াতাড়ি প্রশ্নটা করে ফেলেন। তুমি যে এই মেয়েটাকে দেখলে, এই মেয়েটা যদি এখন তোমার সামনে থাকতো তাহলে তুমি কি করতে? আর তুমি যদি প্রপোজ করতে তাহলে এই মেয়েটা যদি না করে দিত তাহলে তখন তুমি কি করতে? আমাকে 2টা প্রশ্নের উত্তর দাও। আপনার প্রথম প্রশ্নের উত্তর দিতেছি, এই মেয়েটা যদি আমার সামনে থাকতো তাহলে তাকে জড়িয়ে ধরে একটু আদর করতাম আর প্রপোজ করতাম। আর দ্বিতীয় প্রশ্ন, সে যদি মানা করে দিত তাহলে তার মতো মেয়ে আমার দরকার হতো না। এখন তো আপনি প্রশ্নের উত্তর শুনলেন, আমি এখন গেলাম। আর এই মেয়েটার নাম্বার কিন্তু আমাকে রাতের বেলা দিয়ে দিবেন। আমি নাম্বার দিতে পারবো না। এই মেয়েটা আপনাকে ফোন দিবে, তখন আপনি কথা বলে নেবেন। আর আমি জানি আপনি হচ্ছেন 1 নম্বরের লুচ্চা একটা ছেলে। যে ছেলে নিজের ভাবিকে ছাড়ে না সেই ছেলে কিনা আবার এই মেয়ের সাথে রিলেশন করবে। আবার জিজ্ঞেস করেন রিলেশন করবে কিনা? অবশ্যই রিলেশন করবে, কারণ আশা করি আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন। এখন গেলাম, বাই বাই, সি ইউ। এই বলে সাগর ওইখান থেকে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই সাগরকে দেখে বলতে লাগলো, কি রে সাগর, তোকে না পাঠিয়েছিলাম জান্নাতদের বাসায়? তাহলে তুই ওইখান থেকে কোথায় গিয়েছিলি? তোর ভাই তোকে কত খোঁজাখুঁজি করেছে, তোর নাম্বারে ফোনও দিয়েছে, তুই নাকি ফোন রিসিভ করিস নাই, ফোন বন্ধ করে রেখেছিস। আরে না আম্মু, ফোন বন্ধ করি নাই, ফোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, এটার জন্য আর কি ফোনটা বন্ধ হয়ে গেছে। ভাইয়া আমাকে খোঁজাখুঁজি করবে কেন? ভাইয়া তো তার হবু বউকে নিয়ে খুব সুন্দরভাবে ঘোরাঘুরি করতেছে, হয়তো কোনো প্রয়োজন ছিল তাই হয়তো তোকে খোঁজাখুঁজি করেছে। আচ্ছা যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আর নিচে নামার সময় রূপাকে বলে আসবি নিচে আসার জন্য। ঠিক আছে, যাইতেছি। এই বলে সাগর ওইখান থেকে চলে গেল উপরে। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রূপাকে নিয়ে চলে আসলো নিচে। সাগর রূপার পাশে বসে ফোন টিপতেছে। এমন সময় রূপা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে সাগর, তুই নাকি ভাবির সাথে ঝগড়া করেছিস? ভাবি আমাকে ফোন দিয়েছিল, বলেছে যে তুই নাকি ভাবির সাথে ঝগড়া করে এসেছিস। একদম না, আমি ভাবির সাথে ঝগড়া করে আসি নাই। আমার এক ফ্রেন্ড বিপদে পড়েছিল, তাকে উদ্ধার করতে আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর ওইখানে তো ভাবির আম্মু ছিল। তুমি যদি বিশ্বাস না করো তাহলে ওনার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, আমি তোর কথা বিশ্বাস করলাম, কিন্তু একটা কথা মনে রাখবি, ভাবি কিন্তু আমাদের অনেক বড়।
ভাবির সাথে ফাইজলামি করবি না, পরে ভাবি সিরিয়াস হয়ে গেলে কিন্তু খুব সমস্যা। সিরিয়াস হয়ে গেলে সমস্যা না, এই মেয়েটা পুরাই একটা সমস্যা। আমাদের বাড়িতে আসলে তো আমাদেরকে অত্যাচার করতে করতে বাড়ি থেকে বের করে দিবে। কিরে, কিছু বললি নাকি তুই? কি যেন বিড়বিড় করে বলছিলি? কই, আমি আবার কখন কি বললাম? আমি তো কিছু বলি নাই। আমি জাস্ট তোমাকে বলেছি যে ভাবি যদি এই বাড়িতে আসে তাহলে আমরা খুব আনন্দ করে থাকতে পারবো, ভাবির সাথে আড্ডা দিতে পারবো। হ্যাঁ, আড্ডা তো দিতে পারবো, কিন্তু একটা ভাবির সাথে না, দুইটা ভাবির সাথে আড্ডা দিতে পারবো হয়তো। আমি মনে করি যে ভাইয়ার বিয়ে হয়ে গেলে সাথে তোরও বিয়ে হয়ে যাবে, এটা আমি একদম শিওর দিয়ে বলতে পারতেছি। রূপার কথা শুনে সাগর হাঁ করে তাকিয়ে রইল রূপার দিকে। সাগরকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রূপা বলতে লাগলো, কি ব্যাপার, তুই আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? দেখ, এইভাবে তাকিয়ে থাকবি না। এইভাবে তাকিয়ে থাকলে কিন্তু আমি আম্মুর কাছে বিচার দিব, বলবো যে তুই আমাকে চিমটি মারছিস। পরে কিন্তু আম্মু তোকে ঝাড়ু দিয়ে পেটাবে। থাক, আর বলার দরকার নেই। তুই কি কি বলতে পারিস এটা আমি অনেক আগে থেকেই জানি। আমাকে মায়ের খাওয়ানোর জন্য অনেক ধান্দা করিস তুই। তার চাইতে ভালো আমি তোকে 2টা ফুচকা এনে দিব, কালকে তুই ফুচকা খেয়ে আমার জন্য দোয়া করিস। ওয়াক্থু, তোর 2টা ফুচকার দরকার নেই আমার, তুই যেমন আছিস তেমন থাক। ভাবি আসলে আমি ভাবির সাথে ফুচকা খেতে চলে যাব, আর তোকে দেখিয়ে দেখিয়ে আমি ফুচকা খাবো। ঠিক আছে, চলে যাও। বিয়ের পর দেখবা যে ভাবি আমাকে ছাড়া কোথাও যাবেই না, আর গেলেও আমাকে সাথে করে নিয়ে যাবে, এটা মনে রাখো। কেন, তুই কি ভাবির এক্স বয়ফ্রেন্ড নাকি যে তোকে ভাবি সব জায়গায় নিয়ে যাবে? আর তুই এমন ভাবে বলতেছিস ভাবিকে উদ্দেশ্য করে, যেন ভাবি তোকে নিয়ে না গেলে ভাবি বাঁচবেই না। আমি এত কিছু জানি না, তবে আমি এতটুকুই বলে রাখলাম, ভাবি আমাকে না নিয়ে যেতেই পারবে না। তুই শুধু এটা মনে রাখিস, এটা মনে রাখলেই হবে। সাগর এসব কথাবার্তা বলতেছে রূপার সাথে। এমন সময় সাগরের আম্মু এসে হাজির হলো আর বলতে লাগলো, কি রে, কি হয়েছে? এইভাবে ঝগড়া করতেছিস কেন দুই ভাই বোন? তোদের ঝগড়া কিন্তু আমি বিয়ের আগ পর্যন্ত দেখতে পারবো। বিয়ের পর যদি তোরা ঝগড়া করিস তখন তোদের দুইটাকে বাড়ি থেকে বের করে দেব। তা তো দিবেই, তখন তো নতুন বৌমা থাকবে, তাকে আদর করবে বেশি, তাহলে দিবে না কেন? আমাদেরকে বাড়ি থেকে বের করে কি আপু ঠিক বললাম না? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আর আম্মু, তোমাকে তো আমি একটা সিক্রেট কথা বলিই নাই। আব্বুস ব্যাপারে একটা সিক্রেট কথা আমি জানতে পেরেছি এবং নিজের চোখেও দেখেছি, বিশ্বাস করো। তুমি যদি আমাদের দুইজনকে বাড়ি থেকে বের করে দাও তাহলে কিন্তু সিক্রেট কথাটা জানতে পারবে না। আর যদি বের না করো তাহলে অবশ্যই জানতে পারবে। এখন যদি সিক্রেট কথাটা না বলিস তাহলে তোদের দুইটাকে আমি বাড়ি থেকে বের করে দেব এখনই। ঠিক আছে, বের করে দাও। আব্বু এখন অফিসে আছে, আমরা দুইজন অফিসে চলে যাব। আমাদের পুরনো বাড়ি তো আছে, ওইখানে তো এখনো একটা ফ্ল্যাট খালি আছে, ওই ফ্ল্যাটে আমরা দুই ভাই বোন থাকতে পারবো খুব সুন্দরভাবে। আর আব্বুকে বলবো একটা কাজের বুয়া রেখে দেওয়ার জন্য, তাহলে আর কোনো সমস্যা হবে না। রূপা এসব কথা বলতেছে এমন সময় তার আম্মু চলে আসলো রান্নাঘরে। খুন্তিটা গরম করে নিয়ে এসে রূপার পায়ের সামনে ধরে বলতে লাগলো, এখন যদি সত্যি কথা না বলিস এই গরম খুন্তি দিয়ে তোর পিঠের ছাল চামড়া উঠিয়ে ফেলবো, তাড়াতাড়ি বল, না হলে কিন্তু। আরে আম্মু, আমি তো তোমার সাথে মজা করছিলাম, প্লিজ এমন কিছু করো না। আমি এতক্ষণ তোমার সাথে মজা করছিলাম আর তুমি কিনা সিরিয়াসলি নিতেছো। প্লিজ এবারের মতো মাফ করে দাও। মাপ? তাও আবার আমি তোকে? কখনোই না। তুই যে রকম মানুষ তোকে সেই রকম ভাবে রাখবো। তোদের দুজনের আজকে এবং কালকের খাবার বন্ধ, বাইরে থেকেও খাবার খেতে পারবি না, সারাদিন পানি খেয়ে থাকতে হবে তোদের। ঠিক আছে, বাহিরে গিয়ে তো খেতে পারবো না, কিন্তু রুমে তো রাখা আছে ওইগুলো, না হয় সারাদিন খেতে পারবো। আর 2 দিন কেন, আগামী 10 দিন যদি থাকতে বলো তাহলে 10 দিনও থাকতে পারবো। রুমের ভিতরে আমার সব কিছুই রাখা আছে, আগামী 10 দিনের খাবারও সংরক্ষণ করা আছে। ঠিক আছে, তুই তাহলে 10 দিন থাকবি আর আমি তাহলে 2 দিন থাকবো। আম্মু, এখন থেকে টাইম গোনা শুরু করে দাও। সাগর 10 দিন থাকবে আর আমি 2 দিন থাকবো। আজকে বিকাল 4টা বাজে। 2 দিন পর আমি রূপাকে ডাক দেব এবং আগামী 10 দিন পর সাগরকে ডাক দেব। এই 10 দিনের ভিতরে কেউ বাইরে বের হতে পারবি না। ঠিক আছে, তুমি যেহেতু বলেছো তাহলে বাহিরে বের হব না, এটাই ফাইনাল কথা।
এখন আমি রুমে গেলাম। আর কোনো কিছু যদি আনতে হয় তাহলে আমাকে ডাক দিবে না? বাড়িতে অনেক লোক আছে, তাদেরকে দিয়ে আনাবে। সাগর এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর চলে আসলো তার রুমে। দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল, কারণ সে জানে যতই ঝগড়া হোক না কেন রাতের খাবার অবশ্যই তার রুমে পৌঁছে যাবে। এইরকম ভাবে আরো অনেকবার ঝগড়া হয়েছে তার আম্মুর সাথে, কিন্তু প্রত্যেকবার খাবারের টাইমে খাবার দিয়ে যায়। সাগর রাত 9টার দিকে ঘুম থেকে উঠে বসে আছে। দরজায় এখনো খটখট আওয়াজ শব্দ হচ্ছে না। সাগর দরজা হালকা খুলে বাইরে তাকাতে দেখতে পেল কোনো কিছু রাখা নেই। এটা দেখে সাগর মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, আজকে কেউ তো খাবার রেখে গেল না? আমার তো খুব ক্ষুধা লাগছে। এখন কি করব? এখন তো নিচেও যেতে পারবো না, আর একটু পরে যাব, গিয়ে নিচে থেকে খাবার খেয়ে আসবো। সাগর এইসব কথাবার্তা বলে দরজাটা লাগিয়ে দিয়ে আবারও বিছানায় এসে শুয়ে পড়ল। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে শালিনী বলতে লাগলো, হ্যালো, কেমন আছেন আপনি? নাকি আমাকে পছন্দ করেছেন আর আমাকে নাকি প্রপোজ করতে চান? হ্যাঁ, আপনাকে তো পছন্দ করেছি এবং প্রপোজও করতে চাই, কিন্তু আপনার নামটাই তো জানা হলো না। আপনার নামটা বললে খুব ভালো হতো। আমার নাম হচ্ছে শালিনী আক্তার শানু। সবাই আমাকে শানু বলেই ডাকে। আপনি না হয় আমাকে শানু বলেই ডাকবেন। এটা আবার কেমন নাম? এই নামে আমি ডাকতে পারবো না। শালিনী নামটা খুবই সুন্দর, আমি এই নামেই ডাকবো। আচ্ছা, আপনার যেটা পছন্দ সেটা ধরেই ডাকবেন। তবে একটা কথা, আপনি কি কালকে ফ্রি আছেন? আমার সাথে দেখা করতে পারবেন? অবশ্যই দেখা করতে পারবো। কোথায় দেখা করতে হবে একটু লোকেশনটা বলেন, আমি কালকে অবশ্যই চলে আসব। আচ্ছা, কথা বলা শেষ করে এরপরে না হয় আপনাকে আমি লোকেশনটা পাঠিয়ে দিব। তবে একটা কথা, আপনি একা আসবেন, যাতে আপনার সাথে পার্সোনাল কিছু কথা শেয়ার করতে পারি। আর আমার সাথে আমার একটা বান্ধবী থাকবে। আপনার সাথে আপনার বান্ধবী থাকতে পারবে, আর আমি একা আসবো কেন? আমি একা আসতে পারবো না, আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আসবো। না, আপনি কোনো ফ্রেন্ডকে নিয়ে আসতে পারবেন না। আপনি একা আসবেন, আপনাকে একা আসতে হবে। একা না আসলে তো আমি আপনার সাথে পার্সোনাল কথা আপনার সাথে শেয়ার করতে পারবো না। ঠিক আছে, আমি না হয় একা আসবো। এখন ফোনটা রাখি, খুব ক্ষুধা লাগছে। খাবার খেয়ে এসে এরপরে আপনাকে কল দিব। এই বলে সাগর কলটা কেটে দিয়ে বিছানা থেকে উঠে দরজাটা হালকা খুলতে দেখতে পেল নিচে খাবার রাখা আছে। সাগর তাড়াতাড়ি করে খাবারগুলো রুমের ভিতরে নিয়ে এসে খেয়ে আবারও ফোন দিল শালিনীকে। সারা রাত কথা বলা শেষ করে ভোরের দিকে দুজন ঘুমিতে সে বাড়ি জমালো। পরের দিন সকাল 9টা, এমন সময় দরজার খটখট আওয়াজ করতে লাগলো রূপা, আর বলতে লাগলো, কিরে সাগর, তোকে না আম্মু বলে দিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার থেকে বাকি বাজারগুলো নিয়ে আসার জন্য? এইভাবে পড়ে পড়ে ঘুমালে চলবে নাকি? হুম হুম হুম, ওট ওট ওট। পড়ে পড়ে ঘুমাবো না তো কি করব? তোমাকে তো বললাম একটা মেয়ে খুঁজে দেওয়ার জন্য, রিলেশন করি, সেটা তো করো না, উল্টো আমাকে এসে বকাবকি করো। তুই এখনো পিচ্ছি? রিলেশন করলে কি কি লাগে এই সব কিছু তুই জানিস না, অনেক খরচ হয়। তাই বলতেছি যে একা আছিস, ভালো আছিস, ভালো থাকতে পারবি সব সময়। আরে খরচ নিয়ে চিন্তা করো কেন? ভাবি আছে না, ভাবির কাছ থেকে কিভাবে টাকা নিতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। ভাবি তো আমাকে খুব পছন্দ করে, ভাবিকে বললেই আমাকে টাকা দিয়ে দিবে। হইছে হইছে, আর এত কিছু বলতে হবে না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, আমি তোর জন্য খাবার রেডি করতেছি। এই বলে রূপা ওইখান থেকে উঠে চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ পর সাগর ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। এমন সময় সিয়াম আসলো। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে সাগর, তোর কি আজকে কোনো বাইরে কাজ আছে নাকি? কাজ না থাকলে তুই তোর ভাবির সাথে একটা জায়গায় যেতে পারবি। হ্যাঁ ভাইয়া, যেতে পারবো। কোথায় যেতে হবে একবার বলো, ভাবিকে ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে যাব। তুই কি আদিম যুগের মানুষ নাকি যে ঘোড়ার গাড়ি নিয়ে যাবি? এখন তুই ঘোড়ার গাড়ি কোথায় পাবি? আরে তোমার R15 বাইক আছে না, সেটা দিয়ে নিয়ে যাব, সেটাই তো হচ্ছে আমার ঘোড়ার গাড়ি। ও আচ্ছা, এই নে চাবি। আমি ভাবছিলাম কোথায় গিয়ে ঘোরাঘুরি করে আসবি, বিয়ের আগে কিন্তু যাওয়ার হলো না, তুই তো বাইকটা নিয়ে নিয়েছিস। কেন ভাইয়া, কারোর সাথে ডেটিং এ যাওয়ার কথা ছিল নাকি? যদি ডেটিং এ যাওয়ার কথা থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি না হয় ভাবির কাছ থেকে ম্যানেজ করে তোমাকে সময় নিয়ে দিব। সাগর, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে, তুই কিন্তু বেশি বেশি করে ফেলছিস। আরে ভাইয়া, তুমি কি যে বলো না,
আমি বেশি বেশি বললে তো সেই কবেই বলতে পারতাম। আচ্ছা যাই হোক, তুমি যেখানেই যাও না কেন আমাকে অন্তত জানাবে। আর আপু, আমি এখন বাহিরে গেলাম, আমার একটা কাজ আছে। যতই কাজ থাকুক না কেন, বাসায় ফেরার সময় যাতে বাজার থেকে সব মালপত্র বাসায় আনা হয়, আর যদি না হয় তাহলে পিঠের ছালা বেঁধে রাখিস যাতে আম্মু তোকে পিটাতে পারে। সাগর ওইখান থেকে চলে গেল বাহিরে। তার ভাইয়ের বাইক নিয়ে শালিনীর সাথে দেখা করতে গেল। সেই জায়গায় বাইক পার্ক করে পার্কের ভিতর প্রবেশ করলো সাগর। কিছুটা দূরে বোরকা পরা দুইটা মেয়ে বসে আছে। সাগর তাদের সামনে যেতে শালিনী এবং জান্নাত উঠে দাঁড়ালো। শালিনী তার মুখ থেকে কাপড় সরাতেই হাঁ করে তাকিয়ে রইল শালিনীর দিকে আর বলতে লাগলো, এত সুন্দর মেয়ে আমি জীবনেও দেখি নাই। ইস, প্রথম দেখায় আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আপনার সাথেরটা কে তাকে তো চিনলাম না। সাথেটা আপনি নিজেই দেখে নিন কে হতে পারে। জান্নাত, তোর মুখের নিকাবটা খুলে ফেল। জান্নাত তার মুখের নিকাবটা খুলে ফেলতেই সাগর যেন 10 তলা ছাদের উপর থেকে পড়ল। এমন অবস্থা হয়েছে তার। পিছন ঘুরিয়ে চলে যেতে যাবে, এমন সময় জান্নাত সাগরকে দাঁড় করিয়ে বলতে লাগলো, এখন তুই আমার সাথে চিটারি করেছিস তাই না? এতদিন আমাকে পটানোর চেষ্টা করে আমাকে পটিয়ে ফেলে এখন আমার বান্ধবীর পেছনে লেগেছিস। আমি তো তোর স্বপ্ন পূরণ হতে দেবো না। জান্নাত, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। আমি কিন্তু তোকে এখানে নিয়ে আসার আগেই বলেছি যে তোর জিনিস এখন আমার হয়ে গেছে। ভাগ পাবো না মানে? দুই বান্ধবী এক বাড়িতে যাচ্ছে, দুই ভাইকে এমন জ্বালাবো জীবন আর অন্য জায়গায় চোখে দিতে পারবে না। সাগর, তোমাকে আমি ভালো ভাবতাম, কিন্তু তোমার ভেতরে যে এইরকম আগে জানতাম না। যাক, ভালোই হয়েছে তুমি আমার বান্ধবীকে পছন্দ করে ফেলেছ। এখন আমার বান্ধবী আর আমি তোমাকে চরম শিক্ষা দেব। শালিনী, তুই তাহলে সাগরের সাথে কথা বল। এখন তো আমি কিছু করতে পারবো না, কারণ এটা তোর বয়ফ্রেন্ড। তোর সামনে তো কোনো কিছুই করতে পারবো না। তাদের বাড়িতে যাই আমি, এরপর সে আমার দেবর হবে। তাকে কিভাবে কি করতে হয় সেটা আমি পরে দেখে নেব। এই বলে জান্নাত চলে আসলো অন্যদিকে। এইদিকে শালিনী সাগরের হাত ধরে বসে আছে। সাগরের শরীর এখনো কাঁপাকাঁপি করতেছে। এটা দেখে শালিনী বলতে লাগলো, কি ব্যাপার, এইভাবে কাঁপাকাঁপি করতেছো কেন? তুমি জান্নাতকে দেখে ভয় পাইছো নাকি? আসলে ভাবিকে দেখে কিছুটা ভয় পাইছি, তবে আবার ভয় পাইও নাই, কারণ ভাবি আর আপনি তো একই বাড়িতে থাকবেন। আমার এবং ভাইয়ার কি অবস্থা হবে এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি, তাই শরীর কাঁপাকাঁপি করতেছে। সাগর এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর শালিনী সাগরকে নিয়ে ওই পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে গেল জান্নাতের কাছে। এইদিকে সাগর জান্নাতের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এটা দেখে জান্নাত বলতে লাগলো, কি ব্যাপার সাগর, মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? এখন তো তোমার মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার কথা। ভাবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছো, তাও আবার ভাবির বান্ধবীর সাথে। এখানে তো গর্ব করে বলার কথা যে তুমি খুব সুন্দরভাবে প্রেম চালিয়ে যাচ্ছ। আসলে ভাবি, আপনার সামনে প্রেম করব এটা তো আর মুখের কথা না, আর আপনি তো আমার সাথে খুবই ফ্রি মাইন্ডের, তাই তো আপনার সামনে প্রেম করতে পারতেছি, না হলে কি আর প্রেম করতে পারতাম? সাগর তার ভাবির সামনে আরো কিছুক্ষণ কথাবার্তা বলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওইখান থেকে চলে আসলো বাসায়। আসার আগে বাজার থেকে সবকিছু নিয়ে এসেছে। বিকেলে সাগর বসে আছে তার রুমে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার ভাবি কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে জান্নাত বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তোমার ভাইয়াকে কতগুলো কল দিলাম, তোমার ভাইয়া কোথায়? কল রিসিভ করছে না কেন? ভাইয়া হয়তো মিটিংয়ে আছে, এটার জন্য আপনার কল রিসিভ করতে পারতেছে না। কিছুক্ষণ পর দেখবেন অবশ্যই আপনার কল রিসিভ করেছে। আর ভাবি, আই এম রিয়েলি সরি আপনাকে পটানোর জন্য। হয়েছে, আর এত পাকা পাকা কথা বলতে হবে না। আমাকে পটানো শেষ করে এখন আমার বান্ধবীকে পটিয়ে ফেলেছ। চিন্তা করো না, আমার বিয়ে হয়ে যাওয়ার সাথে সাথেই তোমাদেরও বিয়ে হয়ে যাবে। তবে আবার এমনও হতে পারে দুজনের বিয়ে একসাথেই হবে। দুইজনের বিয়ে একসাথে হলে তো খুবই ভালো হবে, তবে আমি মনে করি যে দুইজনের বিয়ে মনে হয় একসাথে হবে না। আপনার বিয়ে হয়তো আগে হবে, এরপর আমার বিয়ে হবে। আরে এত টেনশন করছো কেন? 1 মাস তো সময় আছে না। এই 1 মাসের মধ্যে দেখো আমি কি করি। দুজনের বিয়ে একসাথে হবে মানে একসাথেই হবে। এই বলে জান্নাত কলটা কেটে দিয়ে কল দিল সাগরের আম্মুর কাছে। সাগরের আম্মু কলটা রিসিভ করতে জান্নাত বলতে লাগলো, আপু, সাগরের বিয়েও আমাদের বিয়ের সাথে হবে। সাগর একটা মেয়েকে পছন্দ করে, আমরা ওর দেরি করতে চাই না। আমরা চাই যে ওই মেয়েটাও আমাদের সাথে একই সময় একই বাড়িতে ঢুকবে বউ হয়ে।
মানে তুমি এসব কি বলতেছো? সাগরের বিয়ে তোমাদের একসাথে হলে তো অনেক কিছু হতে পারে। সাগরের বিয়ে কয়েকদিন পর দিব, তোমাদের বিয়ের কয়েকদিন পর। ঠিক আছে, আপনারা আপনাদের ছেলে বিয়ে দিতে থাকেন। আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। যদি সাগরের বিয়ে একই সময় এবং একই বাড়িতে হয় তাহলে আমি বিয়ে করব, আর না হলে আমি বিয়ে করব না। এ আবার কেমন মুশকিলে পড়লাম। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। আর মেয়েটার বাড়ি কোথায়? আমি তোমাদের বাড়ির সামনে আসতেছি, তুমি আমাকে ওই মেয়েটার বাড়িতে নিয়ে যাও। বাকিটা কথাবার্তা বলা শেষ করে এরপর দেখতে হবে তারা কি বলে। আচ্ছা, আপনি আমাদের বাড়ির সামনে আসবেন। আমি বের হচ্ছি বাড়ির সামনে। আমাদের বাড়ি থেকে খুব কাছেই তাদের বাড়ি। জান্নাত এইসব কথাবার্তা বলে ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর সাগরের আপু চলে আসলো জান্নাতের বাড়ির সামনে। এসে দেখে জান্নাত দাঁড়িয়ে আছে। জান্নাতকে নিয়ে চলে আসলো জান্নাতের বান্ধবীদের বাড়িতে। কলিং বেল দিতে শালিনী এসে দরজা খুলে দিল। জান্নাতের সাথে সাগরের আব্বুকে দেখে সালাম দিয়ে বাড়ির ভিতর নিয়ে আসলো। সবাই একসাথে বসে আছে। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, আমি এই বাড়িতে এসেছি আপনাদের মেয়েকে আমার ছোট ছেলের বউ করে নিয়ে যাওয়ার জন্য। আগামী এত তারিখে তাদের বিয়ে হবে। হুট করে এসে বললেই তো আর হয়ে যায় না। আপনার ছেলেকেও তো দেখি নাই। আপনার ছেলেকে না দেখে কিভাবে আমরা আমাদের মেয়েকে বিয়ে দিব? আব্বু তুমি রাজি হয়ে যাও, ছেলেটা খুবই ভালো, আমি ছেলেটাকে চিনি। শালিনীর আব্বু শালিনীর সাথে আরো কিছুক্ষণ কথা বলে বসে রইল। এইদিকে সাগরের আব্বু চুপচাপ বসে আছে। এমন সময় শালিনীর আব্বু বলতে লাগলো, আপনাদের যদি কোনো সমস্যা না হয় তাহলে আমারও কোনো সমস্যা হবে না। আপনি যেই তারিখের কথা বলেছেন সেই তারিখেই বিয়ে হবে। শালিনী এবং জান্নাত মহা খুশি। তারা দুজন কি বলবে বুঝে উঠতে পারছে না। এদিকে সাগরের আব্বু আরো কিছুক্ষণ কথাবার্তা বলে ওইখান থেকে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের আম্মুকে দেখে সাগরের আব্বু বলতে লাগলো, তোমার বড় ছেলের সাথে তোমার ছোট ছেলেরও বিয়ে হবে একই দিনে। মানে তুমি এসব কি বলতেছো? বড় ছেলের সাথে ছোট ছেলের বিয়ে হবে মানে? তোমার কথা তো কোনো কিছুই বুঝতেছি না, একটু বুঝিয়ে বলো তো আমাকে কি হয়েছে। সাগরের আব্বু সাগরের আম্মুকে সবকিছু বুঝিয়ে বলতে সাগরের আম্মু সবকিছু বুঝে গেল। তাহলে তো দুইটা রুম খুব সুন্দরভাবে সাজাতে হবে। এই রূপা, সাগরের রুমটাও খুব সুন্দরভাবে সাজিয়ে ফেল গিয়ে। বিয়ে তো আর বেশি দিন দেরি নেই, দুজনের একসাথে বিয়ে হবে। এটাও আবার সম্ভব? কিন্তু আব্বু দুইজনেই একসাথে বিয়ে হবে বুঝলাম, কিন্তু একসাথে বিয়ে ডেট ফেলার কি দরকার ছিল? আলাদাভাবে ফেললেই তো হতো। বিয়ের ডেট আমি আলাদাভাবে ফেলতে চেয়েছিলাম, কিন্তু ওই জান্নাত বলতেছে যে একসাথে যদি বিয়ে না দেওয়া হয় তাহলে সে নাকি বিয়ে করবে না। তাই আর কি দুইজনের বিয়েটা একসাথে ফেলে দিয়েছি। সাগরের আপু এইসব কথাবার্তা বলতেছে। এমন সময় সাগর এসে হাজির। সাগরকে দেখে সাগরের আপু বলতে লাগলো, সাগর, তোর ভাইয়ের সাথে তোর বিয়ে ঠিক করা হয়েছে, একই দিনে তোদের বিয়ে হবে। কিন্তু আব্বু, আমি তো এখন বিয়ে করতে চাইছিলাম না। তাহলে তোমরা কেন আমার বিয়ে এত তাড়াতাড়ি ঠিক করলে? এত তাড়াতাড়ি ঠিক করি নাই, আমি সব কিছু করেছি ওই জান্নাত মানে তোর ভাবি। তাই আর কি তোর এবং তোর ভাইয়ের বিয়ে একসাথে হয়ে গেছে। থাক, এটা নিয়ে আর রাগারাগি করার দরকার নেই। কথাবার্তা বলে ফাইনাল করা হয়ে গেছে, এখন শুধু আয়োজন করা বাকি। তুই আবার বাজারে যা, গিয়ে আগের লিস্টে যা যা ছিল আবারও সে অনুযায়ী নিয়ে আয়। আচ্ছা, নিয়ে আসতেছি। এই বলে সাগর আবারও চলে আসলো বাহিরে। বাইকে বসতে যাবে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার ভাবি কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে বলতে লাগলো, কি ব্যাপার দেবর মশাই, কেমন দিলাম? দুজনের বিয়ে তো একসাথেই হতে চলেছে। এই কাজটা আপনি একদম ঠিক করলেন না ভাবি। আমার বিয়েটা না হয় আরো 2-3 দিন পরেই হতো। আপনি এত তাড়াহুড়া করলেন কেন? তোমাদের দুই ভাইকে জ্বালানোর জন্য আমি এত তাড়াহুড়ো করছি, তাই তো দুজনের বিয়েটা একসাথেই ফেলা হয়েছে। এখন তোমাদেরকে এমন জ্বালাবো যাতে সারা জীবনের মতো শিক্ষা হয়ে যায়। বিশেষ করে তোমাকে একটু বেশি জ্বালাবো, কারণ তোমার বড় ভাই তো আর কোনো কিছু করেনি, যা করেছো সব তুমি। দরকার পড়লে আমাকে মেরে ফেলেন, তারপরেও এত বড় মিথ্যা অপবাদ দিবেন না। জাস্ট আপনাকে একটু পটানোর চেষ্টা করেছিলাম, আর আপনি পটে গেছেন সাথে সাথে। এটা আমার কি অপরাধ? আপনারা যা খুশি তাই করেন, তাতে আমার কোনো যায় আসে না। সাগর এইসব কিছু কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কিছু কথাবার্তা বলে চলে আসলো আবারও বাজারে। সকল বাজার নিয়ে আবারও চলে আসলো বাসায়। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই। এমন সময় সাগরের আব্বু সিয়ামকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
সিয়াম, তোর বিয়ের সাথে সাগরেরও বিয়ে হবে, মানে দুইজনের বিয়ে একই দিনে হবে। মানে কিসে বাবল তাবল বলছো আব্বু? দুজনের বিয়ে একসাথে হয় নাকি? ছোট ভাইয়ের বিয়ে এবং বড় ভাইয়ের বিয়ে এটা কখনো হয় না। হয় না, হতে বাধ্য করেছে তোর হবু বউ, তাই তো দুজনের বিয়ে একসাথে ফেলা হয়েছে। থাক, এখন এসব নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। যেহেতু কথাবার্তা বলে এসেছি, তাহলে বিয়েটা হয়েই যাক। কিছু করার আগে অন্তত একবার আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারতে যে দুই ভাইয়ের বিয়ে একসাথে ঠিক করেছো। বিষয়টা এমন সিচুয়েশনে পড়ে গেছে, তাই আর তোকে কিছু বলতে পারি নাই। যাই হোক, এসব নিয়ে আর মাথা ঘামালে চলবে না। সব কিছুই ঠিকঠাক করা হয়ে গেছে, বাড়িও ভালোভাবে সাজানো হয়েছে। ঠিক আছে, যেহেতু ফাইনাল করেই ফেলেছো, তাহলে আর কি করার। সাগর বিয়ে করবে, ভালো কথা, ভালোভাবে চলাচল করলেই চলবে। আর বিয়ের পর থেকে আমার সাথে না হয় অফিসে সময় দিবি। বিয়ের পর থেকে না, কাল থেকে আমি অফিসে সময় দিব, আর আব্বু এই দিকটা সামলে ফেলবে। ঠিক আছে, তুই যেহেতু বিয়ের আগে অফিসে সময় দেওয়ার কথা বলতেছিস, তাহলে অফিসে সময় দিয়ে আর আমি এইদিকে বিয়ের সকল আয়োজন করে ফেলি। এইদিকে সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। বিছানায় ফোনটা রাখতে শালিনীর নাম্বার থেকে কল আসলো। কলটা রিসিভ করতে ওপাশ থেকে শালিনী বলতে লাগলো, হাই জানেমান, কেমন আছো? খুব তাড়াতাড়ি তো আমাদের বিয়ে হয়ে যাচ্ছে, তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবো আমি এবং জান্নাত। হ্যাঁ, এটা তো মারবেন, আমি আগে থেকেই জানি। এটার জন্যই তো দুই বান্ধবী সিদ্ধান্ত নিয়েছেন যে একসাথে বিয়ে করবেন আমাদের দুই ভাইকে। এখন তো মাইনকার চিপায় পড়ে গেছি আমি, আমাকে তো উল্টা বাস দিতেছেন আপনারা। সাগরের কথা শুনে শালিনী হাসাহাসি করতে লাগলো। বেশ কিছুক্ষণ হাসাহাসি করে সাগরের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ঘুমেতে সে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা, সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলো নিচে। হালকা পাতলা নাস্তা করে সিয়ামের সাথে চলে আসলো অফিসে। সাগর ঘুরে ঘুরে পুরো অফিস দেখতেছে। এদিকে সিয়াম কয়েকজন ক্লায়েন্টের সাথে কথা বলে প্রবেশ করলো সাগর। সাগরকে দেখে সিয়াম ডাক দিতেই বলতে লাগলো, এই সাগর, এইদিকে আয়, তোর সাথে পরিচয় করিয়ে দিই ওদের। সাগর তার ভাইয়ের কাছে যেতেই ভাইয়া পরিচয় করিয়ে দিতে লাগলো সবার সাথে। এদিকে সবাই পরিচয় হয়ে নিল সাগরের সাথে। বিকাল অব্দি কাজ করে সাগর আর সিয়াম চলে আসলো বাসায়। দু ভাই সারাদিন কারোর ফোন রিসিভ করে নাই। এদিকে জান্নাত আর শালিনী চলে আসলো সাগরদের বাসায়। ওরা অনেক আগে থেকেই এসে বসে আছে। সাগর আর সিয়াম দুজনকে দেখে দুই ভাই দুজনের দিকে তাকালো আর ফিস ফিস করে বলতে লাগলো, সাগর, সকালবেলা তোকে কতবার বলেছিলাম ফোনটা নিয়ে যাই, তুই তো দিলি না ফোন নিয়ে যাওয়ার জন্য। এখন তো দেখলি ওরা সব বসে বসে আমাদেরকে যদি এখন ধরে, তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছিস? আরে কিছুই হবে না, জাস্ট দুই একটা আদর দিবে, এর বেশি তো কোনো কিছু করতে পারবে না, কারণ ওরা মেয়ে মানুষ, ওদেরকে আমি খুব ভালো করেই চিনি। মেয়ে মানুষরা বেশি কিছু করতে পারে না। সাগর এইসব কথাবার্তা বলতেছে তার ভাইয়ের সাথে। এমন সময় শালিনী সাগরের একটা হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো সাগরের রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে সাগরকে উদ্দেশ্য করে শালিনী বলতে লাগলো, কিরে, তোর ফোনে আমি কয়টা কল দিয়েছি? একবারও ফোন দেখেছিস তুই? একবারও দেখিস নাই। এর সাথে তুই আমার কল রিসিভ করিস নাই। তোর তো অনেক বড় কলিজা হয়ে গেছে। বিয়ের আগেই তুই এইরকম শুরু করে দিয়েছিস। তোকে কি করব বুঝে উঠতে পারতেছি না। আরে আমার কথাটা তো শুনেন, কথা না শুনে উল্টাপাল্টা কথা বললে তো আর কথা হলো না। কালকে আপনার সাথে কথা বলে ফোনটা চার্জে দিতে মনে ছিল না, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফোনে চার্জ নেই। পরে ফোনটা চার্জে দিয়ে নিচে খাওয়া দাওয়া করে এরপরে অফিসে চলে গেছি। অফিসে গিয়ে ফোনের কথা মনে হয়েছে, পরে আর অফিস থেকে বাসায় আসি নাই। এখন বাসায় আসলাম, এসে দেখি আপনারা বসে আছেন। হ্যাঁ, সবকিছুই বুঝলাম। এইবারের মতো না হয় তোকে মাফ করে দিলাম, তবে সামনের বার তোকে মাফ করব না, এটা মনে রাখিস। আর সামনে তো বেশি দিন দেরি নেই, অল্প কয়েকদিন আছে। এই অল্প কয়েকদিনের মধ্যে তোকে কিছুই করব না। বাসরাতে যা করার দুই বন্ধু মিলে করব। আগে তোর ব্যবস্থা করব, এরপরে জান্নাত সিয়ামের ব্যবস্থা করব। শালিনী এইসব কথাবার্তা বলতেছে। অন্যদিকে জান্নাত সিয়ামের শার্টের কলার ধরে বিছানায় শুয়ে সিয়ামের বুকের পর বসে আছে আর বলতেছে, তোকে আমি কতবার কল দিয়েছি, তুই একটা কলও রিসিভ করিসনি। তোর অনেক বড় সাহস হয়ে গিয়েছে, তাই না রে? আরে আমাকে কল দিলে কি হবে? ফোন তো বাসায়, আমি ফোন নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সাগর আমাকে নিয়ে যেতে দেয়নি। বলেছে যে ফোন বাসায় রেখে যাওয়ার জন্য, বিয়ের আগ পর্যন্ত যাতে কিছু না করি, এইভাবে যাতে আপনাদেরকে অবহেলা করি, যাতে বাসরাতে আপনারা আমাদেরকে উচ্চ শিক্ষা দিতে পারেন।
ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ও সাগরের বাচ্চাই বুদ্ধি করেছে। ঠিক আছে, তোমাকে কিচ্ছু বলবো না। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি সাগরের রুম থেকে আসছি। এই বলে জান্নাত চলে আসলো সাগরের রুমে। এসে দেখে শালিনী সাগরের শার্টের কলা ধরে সাগর ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিয়েছে। এটা দেখে জান্নাত কাশি দিয়ে বলতে লাগলো, হয়েছে ভাই, বিয়ের আগে এত কিছু করার দরকার নেই। আর মাত্র একটা সপ্তাহ বিয়ের, এই এক সপ্তাহের মধ্যে তুই নিজেকে কন্ট্রোল করতে পারলি না। এর আগেই তুই তোর ঠোঁট জোড়া সাগরকে দিয়ে দিলি। হায় রে। আসলে হয়েছে কি, তোকে পরে বুঝিয়ে বলবো। চল এখন আমরা আমাদের বাসায় চলে যাই। আচ্ছা তুই নিচে যা, আমি সিয়ামের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। এই বলে জান্নাত চলে আসলো সিয়ামের রুমে। সিয়ামের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো নিচে। সাগরের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে দুজনের বাসায় চলে গেল। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে সাগর চলে আসলো ছাদে। দোলনায় বসে আছে আর মনে মনে বলতেছে, আমার জীবনটা তেজপাতা হয়ে গেল রে। আর মাত্র 6টা দিন বাকি আছে। 6 দিন পর আমার জীবনটা তেজপাতা হয়ে যাবে। এই সব কিছু চিন্তা ভাবনা করতে করতে চলে আসলো আবারও নিচে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। রাত প্রায় 3টা। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে শালিনী কল দিয়েছে। এত রাতে কল পেয়ে ঘুম ঘুমো চোখে কলটা রিসিভ করে কানের কাছে নিতেই শালিনী বলতে লাগলো, কি ব্যাপার, তোকে আমি এতগুলো কল দিলাম, একটা কলও রিসিভ করলি না কেন? ঘুমিয়ে গিয়েছিলি নাকি? হ্যাঁ, ছাদে গিয়েছিলাম, কখন এসে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। আর রাত তো অনেক হয়েছে, এখনো ঘুমাননি কেন? এই ঘুমাবো তোর সাথে আর 1 ঘন্টা কথা বলে। এই বলে শালিনী আরো 1 ঘন্টা কথা বলে কলটা কেটে দিল। দেখতে দেখতে এভাবেই কেটে গেল 5টি দিন। আজকে তাদের গায়ে হলুদ। সবাই গায়ে হলুদ দিতেছে। গায়ে হলুদ দেওয়া শেষ করে যার যার রুমে চলে গেল। পরের দিন সকাল 10টা। সবাই বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত। সাগর এবং সিয়াম রেডি হয়ে বসে আছে বেশ কিছুক্ষণ। বসে থাকার পর সিয়াম বলতে লাগলো, সাগর, আর তো মাত্র কয়েকটা ঘন্টা বাকি আছে, তারা এসে কি কাণ্ড করবে? আমার তো এখনই গা শিউরে উঠছে। আরে ভাইয়া, তোমার কিছু হবে না। যা তুফান যাওয়ার সব আমার উপর দিয়ে যাবে। এত কিছু চিন্তা ভাবনা করো না। সিয়াম এই সব কিছু চিন্তা ভাবনা করতেছে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সাগরকে নিয়ে চলে আসলো মসজিদে। জুম্মার নামাজ আদায় করে বাড়িতে এসে সাগর এবং সিয়াম তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসলো বিয়ে বাড়িতে। দুজনে বিয়ে একই বাড়িতে হচ্ছে এবং খাওয়া দাওয়া একই বাড়িতে। সাগর এবং সিয়াম বসে রইল সবাইকে খাবার দিয়ে গেল। সাগর আর সিয়াম খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় কাজী আসলো। দুজনে বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। বাকি যত নিয়ম কানুন ছিল সব নিয়ম কানুন মেনে সাগর এবং সিয়াম জান্নাত এবং শালিনীকে নিয়ে চলে আসলো বাসায়। জান্নাত এবং শালিনীকে নিয়ে বাড়ির ভিতরে নিয়ে আসলো। এদিকে সাগর এবং সিয়াম তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসলো ছাদে। রাত 12টা অবধি আড্ডা দিয়ে সাগর এবং সিয়াম চলে আসলো রুমে। সাগর আল্লাহর নাম নিয়ে রুমের ভিতর প্রবেশ করতে জান্নাত এবং শালিনী সাগরকে ধরে খাটের সাথে বেঁধে ফেলল। এটা দেখে সাগর বলতে লাগলো, প্লিজ আমাকে এবারের মতো ছেড়ে দেন। আমি আর কখনো এরকম কাজ করব না। এইবারের মতো ছেড়ে দেন। বিয়ে করেছি ছেড়ে দেওয়ার জন্য নাকি? কখনোই ছেড়ে দেব না। আজকের রাত তোর আর আমার। জান্নাত, তোকে অনেক ধন্যবাদ বেঁধে দেওয়ার জন্য। এখন তুই তোর রুমে যা। জান্নাত চলে গেল তার রুমে। এইদিকে শালিনী সাগরের উপরে এসে বসে পড়ল। এদিকে সাগর শালিনীর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এটা দেখে শালিনী ঠাস ঠাস করে সাগরের গালে চড় মারতে লাগলো আর বলতে লাগলো, শালা লুচ্চা বেটা মেয়ে দেখলেই হচ্ছে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে হয়, তাই না? আজকে রাতে তোকে আমি খতম করে ফেলবো। সাগর চিৎকার করতে পারতেছে না শালিনীর ভয়ে। শালিনী কি করবে বুঝে উঠতে পারছে না। সাগর শালিনীর দিকে তাকাচ্ছে একবার একবার নিজের দিকে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর শালিনী বলতে লাগলো, আজকের তোকে কিছুই করলাম না। এখন যদি তুই সারা রাত আমাকে আদর করবে, আর যদি সারা রাত আদর করতে না পারিস তাহলে তোকে লাথি মেরে ঘর থেকে বের করে দিব এবং আমার কাছে আসতে দিব না। ঠিক আছে, শরীরে যতটুকু শক্তি আছে সব শক্তি দিয়েই আজকে সারা রাত শালিনী এবং সাগরের যুদ্ধ হবে। এই যুদ্ধে পরাজয় কে হবে তা আমি নিজেও জানি না। যাই হোক, এখন তাহলে যুদ্ধ শুরু করা যাক। এই বলে সাগর শালিনীকে জড়িয়ে ধরে শালিনীর ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বাকিটা কি হতে পারে আপনারা আশা করি বুঝতে পারছেন। তা তাদের আদর
করতে চালিয়ে যাক। এখন তাহলে আমরা বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম।